নমস্কার, আপনারা দেখছেন নিউজ পোল বাংলার সঙ্গে আমি সৌমেন। আর রোববারের দুপুর মানেই স্পটলাইট, আর স্পটলাইটে প্রত্যেক রবিবারই কোনো না কোনো অতিথি আসেন এই অনুষ্ঠানে। আর আজকে আমাদের নিউজ পোল বাংলা স্টুডিওতে যিনি এসছেন তাকে গোটা রাজ্যবাসী চেনে। তিনি একাধারে প্রবর বাগ্মী, তিনি সাংবাদিক, তিনি লেখক এবং অসাধারণ ক্ষুরধার তার বিশ্লেষণ। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এবং তার একটা বিখ্যাত উক্তি আছে, যা বলবো প্রমাণ দিয়ে বলবো। ঠিকই ধরেছেন। আজকে স্পটলাইটে আমাদের অতিথি সাংবাদিক, রাজনীতিবিদ, লেখক কুণাল ঘোষ। কুণালদা, তোমাকে অনেক অনেক স্বাগত নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলাকে অনেক শুভেচ্ছা, এবং নিউজ পোল বাংলার সঙ্গে যারা যুক্ত এবং যারা দেখছেন প্রত্যেককে বড়দের আমার প্রণাম, বাকিদের আন্তরিক শুভেচ্ছা। কুণালদা, তুমি এসছো মানে রাজনীতির প্রশ্ন হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু সবাই রাজনীতিক বিশ্লেষণ তোমার দেখেছে, সব কিছু দেখেছে, কিন্তু কি ছেলেবেলার কুণাল ঘোষ কেমন ছিল? ছোট্ট কুণাল ঘোষ, সাধারণ কুণাল ঘোষ, অতি সাধারণ গড়পড়তা কুণাল ঘোষ। কিন্তু আমার ছেলেবেলার একটা ঘটনা আমাকে একটু বারবার মনে করায় জীবনে। সেটা হচ্ছে, আমার তখন 2.5 বছর বয়স। আমি মা উনুনে রান্না করছেন, তখন তো গ্যাস ট্যাস ছিল না, কয়লার উনুনে রান্না। তো আমার জ্বর হয়েছিল, আমি অন্য জায়গায় ছিলাম। তো মা ফুটন্ত দুধ নামাচ্ছিলেন কড়াই থেকে। মা বুঝতে পারেননি কখন আমি ঠিক পেছনে এসে দাঁড়িয়েছিলাম। তো ওই সাঁড়াশি দিয়ে ফুটন্ত দুধের কড়াইটা নামাবার সময় পুরোটাই পেছনে আমার গায়ে লাগে, এবং পুরো গরম দুধটি আমার গায়ে পড়ে। ফলে আমি একটা ভয়ঙ্করভাবে দগ্ধ হই, এবং ব্যাপারটা মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায়। তো ঈশ্বরের আশীর্বাদ, আমার দীর্ঘদিন লেগেছে সুস্থ হতে। আমি হাঁটতে ভুলে গেছিলাম, আমি কথা বলতে ভুলে গেছিলাম। আমার এই হাত দুটো জোড়া ছিল ফোস্কায়, আমার আঙুলগুলো এখান থেকে পোড়ার দাগ ছিল, এখন আছে। এই জায়গাটা আমার পুরোটা পোড়া। আস্তে আস্তে বয়সের সঙ্গে ওটা ইয়েতে হয়েছে। কিন্তু ওই যে একটা ধকল গেছিল, আমার একটা ধাক্কা গেছিল, ওই সময়ের দিনগুলো যে আমি আবছা দেখতে পাই, আতঙ্কে গা জ্বলছে, আমি ছুটে বেড়াচ্ছি, কেউ ধরে রাখতে পারছে না। ছোটোবেলা বলতে আমার এই খারাপ জিনিসটা মনে পড়ে। আর বাকি হচ্ছে একটু দুষ্টুমি, বিশেষ করে দুষ্টুমি। বাবা তো খুব ব্যস্ত। আমি খুব একটা দুষ্টুমির ব্যাপার ছিল না, কিন্তু আমি যেগুলো ভালোবাসতাম, আমি একটু কুকুর, বেড়াল, পাখিদের খাওয়ানো। আমার পোষ্য কুকুর ছিল, আমাদের বাড়িতে একটু বাগান ছিল, বিভিন্ন গাছ লাগানো ইত্যাদি ইত্যাদি। আমি ছবি আঁকতে খুব ভালোবাসতাম। পরবর্তীকালে আমি একটা আঁকার স্কুলে ভর্তিও হয়েছিলাম, একজন শিক্ষক বলা ভালো তার কাছে। পরবর্তীকালে একাডেমি অফ ফাইন আর্টসে আমার আঁকার এক্সিবিশনও হয়েছে। বাপরে বাপ, এটা তো কেউ জানতো না দর্শকরা। এবং একটা ব্রেকিং দিয়ে রাখি, একটুখানি থামাচ্ছি। কুণালদার হাতের আঁকার ছবি কিন্তু একাডেমি অফ ফাইন আর্টসে প্রদর্শনী হয়েছে, এবং তৎকালীন স্টেটসম্যান প্রশংসা করেছিল। এবং সেটা একটা অদ্ভুত ব্যাপার। 1975 সাল, আমার বাবা তখন ডক্টর ছিলেন, নিউক্লিয়ার মেডিসিনের গবেষণায় লন্ডনে ছিলেন। তো 1 বছর বাবা লন্ডনে ছিলেন। তো সেই সময় বাবা একটা বই পাঠিয়েছিলেন, কালারফুল লন্ডন। আমি তখন খুবই ছোট, লন্ডনের বিভিন্ন জায়গার ছবি ইত্যাদি ইত্যাদি। তো পরবর্তী, আর আমি একটু পরের দিকে যাচ্ছি, আমি তখন বইটা দেখলাম, বইটার ছবি টবি সব দেখলাম। আর একটু পরে যখন আমার ছবি বোঝার একটা ব্যাপার, ছবিটা আঁকার একটা ব্যাপার, ঠিক সেই সময় আমি দেখলাম যে একটা মোড় খুব পছন্দ হচ্ছে ছবিটা থেকে। তার নাম পিকাডেলি সার্কাস। আচ্ছা। তো আমি সেই মোড়টার ছবি এঁকেছিলাম, এবং মূলত পিকাডেলি সার্কাসের ছবিটাই একাডেমি অফ ফাইন আর্টসের অন্য ছবিগুলোর মধ্যে এইটা বেশি নজর কেড়েছিল। এমন কপালের ফের, ওই যে 75 সালে বাবা বই পাঠালেন, এরপর ধরা যাক 84 বা 85 সালে আমার এক্সিবিশন হলো। আবার 2005 সালে আমি একদিন ঈশ্বরের আশীর্বাদে দেখছি আমার সেই ছবিতে আঁকা পিকাডেলি সার্কাসের সামনে আমি লন্ডনের মাটিতে দাঁড়িয়ে আছি। মানে কি বিরাট নস্টালজিয়া। আমার এই ধরনের কিছু অভিজ্ঞতা আমার মনে থাকে। বাকি তো এখন আঁকো, একটু আধটু আঁকো। আমার এক মাস্টারমশাই ছিলেন, সংস্কৃত পড়াতেন, ডক্টর সিদ্ধেশ্বর সাঁই, খুব ভালো টিচার। তো ওনার টেক্সট বুক ছিল সংস্কৃতের উপর। ওনার প্রথম যে বইটা বেরোলো তার সব ইলাস্ট্রেশন আমার করা। ভাবুন, রাজনৈতিক বক্তা, প্রবক্তা, মুখপত্র নয়,
ইলাস্ট্রেটার আর্টিস্টও কিন্তু কুণাল ঘোষ, এবং সেটা এখন নয়, শৈশব কৈশোর থেকে। শৈশব কৈশোর থেকে। ফলে আর গান শোনার শখ, এটারও কারণ হয়েছে এই কারণে, আমি যখন এই পুড়ে মানে আমি শুয়ে, তখন তো আমার কিছু করার নেই, আমি তো নড়তে পারছি না। ওই শৈশবে আমার ঠাকুমা সমানে কানের কাছে গান গাইতেন, বাবা রেকর্ড প্লেয়ার কিনে এনে রেকর্ড চলতো, মা গান গাইতেন। ওই শুনে 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 এই গানের প্রতি একটা ভালোবাসা। আমি গায়ক নই, আমি হয়তো গাইতে পারি না, বা শখের গায়ক দু লাইন, কিন্তু ওই যে গান ব্যাপারটার মধ্যে ঢুকে যাওয়া, সেটা কিন্তু ওই সময় থেকে মানে বাধ্যতামূলক। আমার যে শয়ন জীবন ছিল, আমি নড়তে পারছি না, আমার সেটাই একমাত্র বিনোদন ছিল। চারপাশ থেকে কানে যেগুলো ঢুকছে, তো সেইখান থেকে। আর ঠাকুমা রবীন্দ্রসঙ্গীতের ভক্ত ছিলেন, ফলে আমি এখনও আমি কোনো বই না দেখে 100-র বেশি রবীন্দ্রসঙ্গীত আমি এমনি গেয়ে দিয়ে যাব। বাপরে বাপ, একদম ব্রেকিং এর পর ব্রেকিং। কিন্তু দেখুন, স্পটলাইটে আজকে কুণালদা বলছেন না দেখে 100-র উপর রবীন্দ্রসঙ্গীত তিনি গাইতে পারবেন। যাই হোক, কুণাল ঘোষ এসছেন মানে রাজনীতির প্রশ্ন থাকবে না, সে তো হতে পারে না। কুণালদা, বাংলায় কান পাতলেই শোনা যাচ্ছে 2026-এ নাকি এবার ঘোষেরা এক হবে। তা এই কানাঘুষোর কতদূর এগোচ্ছে? না, এইটুকু জানি 2026-এ চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকার এবং চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন, এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃণমূল কংগ্রেস ফিরে আসবে। এবং এই সারসত্ব যারা অনুভব করবেন, যারা মনে করবেন এই উন্নয়ন শুধু এলাকা ভিত্তিতে নয়, মানে পাহাড়, ডুয়ার্স, জঙ্গলমহল, আমার শহর, আমার গ্রাম, রাস্তা, আলো, জল, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, শুধু তাই নয়, যারা মনে করবেন সার্বিক উন্নয়নটা প্রত্যেক মানুষের কাছে, ব্যক্তির কাছে পৌঁছচ্ছে, এবং যারা মনে করবেন যে এই বিরোধীরা কিন্তু বাংলার কোনো উপকারে আসছে না, শুধু কথা, কিন্তু বাংলাকে যে উপকারটা দেয়া, বাংলার মানুষের কাজ দেয়া, সেটা তারা করছে না। তো তারা যারা সবাই সঙ্গে আসবেন বা সঙ্গে আসতে চাইবেন, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কাজকে সমর্থন করবেন, বা বাংলার মানুষের মন বুঝে বাংলার মানুষের পথ চলায় সামিল হবেন, তারা সবাই একদিকে থাকবেন। না, তো সেক্ষেত্রে তো সবার কথা বললেন, কিন্তু স্পেসিফিক প্রশ্ন ছিল যে ঘোষেরা কি সম্পর্ক এগোচ্ছে? না, আপনি যেদিকে যাচ্ছেন, আমি বলছি, আমি সেটা তো ওইভাবে কোনো ব্যক্তি নির্দিষ্ট করে বলা, না, আমি ঘোষেদের কথা বলছি। সম্ভব নয়। মানে ঘোষেরা তো দেখুন, সব পদবীর সব মানুষই, সব ধর্মের, সব বর্ণের, সব পদবীর সব মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকবেন। তো ফলে বিভিন্ন পদবী যারা আছে, তো তারা তো, আপনি শুধু ঘোষ বলছেন কেন, আপনি তাহলে মজুমদার, অধিকারী, আপনি নানা পদবীও দেখতে পারেন, যে তারা একটা সময় মনে করলেন হয়তো মমতা ব্যানার্জির পক্ষেই বাংলার মানুষ রয়েছেন, আমি আর বাইরে থাকি কেন। ফলে বিভিন্ন মানুষ, সব পদবী, সব গোত্রের মানুষ, সৌকালীন গোত্র থেকে শুরু করে শাণ্ডিল্য গোত্র, সব ধর্মের মানুষই হয়তো একসঙ্গে থাকতে চাইবেন। তাহলে বহু পদবী এবার আসতে পারে, তাই তো? বহু পদবী তো আছেন, ফলে আরও কিছু পদবী সবাই আছেন। একই পদবীর কিছু কিছু লোক যদি বাইরে থাকেন, তো তাদের যদি মনে হয়, তারা যদি গভীরভাবে ভেবে দেখেন তারা যেখানে আছেন সেখানে মানসম্মান বলে কিছু আছে কি না, কাদের হাতে চলে যাচ্ছে সেসব, তারা যদি নতুন করে ভাবেন তো ভাববেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসছে যে 2026-এ কুণালদা, তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছো, একদম মানে রাজনীতির এ প্রান্ত ও প্রান্ত দেখে নিয়েছো, কিন্তু 2026-এ যদি তৃণমূলের পক্ষ থেকে বলি, যে তুমি তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়ে যে এই 2026-এ কি একটা বড় কোনো চমক থাকছে যে অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে আসার জন্য? একটা বড় জিনিস হচ্ছে, নিশ্চয়ই অন্য দল থেকে তৃণমূল কংগ্রেসে আসেন, শুধু নেতা কেন ধরবেন, বহু ভোটার, বহু কর্মী, বহু মানুষ যারা হয়তো অতীতে তৃণমূল ছিলেন না, তারা কাজ দেখে, উপকার পেয়ে, যখন চোখে জীবনের অভিজ্ঞতা দিয়ে দেখছেন যে এই সরকার আমার পাশে দাঁড়াচ্ছে, শীত, গ্রীষ্ম, বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভরসা, তো তখন তারা চলে আসছেন। ফলে আর তৃণমূল দলটা কি, তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই হচ্ছে একটা সিম্বল, লড়াইয়ের সিম্বল, উন্নয়নের সিম্বল, ভালো লাগার সিম্বল, সম্মানের সিম্বল, মমতাদি নেত্রী, অভিষেক সেনাপতি, গোটা দলটা এক। ফলে একজন এলেন বা একজন গেলেন, এগুলোর উপর যে
খুব বড় কিছু ব্যাপারটা ফ্যাক্টর হয় না, সেটা 21 সালেই দেখা গেছে। কত লোক ঝাঁকে ঝাঁকে গেলেন, ল্যান্ডস্লাইড, হ্যাঁ কত লোক ঝাঁকে ঝাঁকে গেলেন, বড় নাম গেলেন, স্পেশাল প্লেন এলো, চার্টার্ড, অনেককে নিয়ে যাওয়া হলো। তারা তো পরে বলেছেন প্লেনে গেছি কিন্তু দিদি এখন একটা অটো পাঠান, ফিরে যাচ্ছি, ঠিক আছে। তো ফলে এই কে এলেন কে গেলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটা আছে, মানুষ জানেন। এই রাজনীতি এক জিনিস, উন্নয়ন তার একটা অবধারিত অঙ্গ, আর সেটাই হচ্ছে বড় কথা যেটা মমতা ব্যানার্জি দেবেন। ফলে চমক, বক্তৃতা, সংলাপ, বিবৃতি এরকম তো অনেক কিছু থাকে, কিন্তু দিনের শেষে মানুষ অভিজ্ঞতা থেকে ভোট দেবেন, মমতা ব্যানার্জিকে ভোট দেবেন। এই যে এত ডেলি প্যাসেঞ্জারি হলো 21 সাল থেকে, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, ভোট এলেই যাতায়াত, কি লাভ হয়েছে? রেজাল্ট তো একই। বিধানসভায় বিজেপি হেরেছে, জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত সবকটা জেলা পরিষদ বিজেপি হেরেছে, লোকসভায় এ রাজ্যে বিজেপির আসন কমে গেছে, তৃণমূলের আসন বেড়েছে। ফলে দিনের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখটাই বাংলায় ফ্যাক্টর, এবং 2026-ও মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করবেন বাংলার মানুষ। কিন্তু বিরোধীরা, যে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, বারবার বলছে যে 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় বসেছেন তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠন তত মজবুত ছিল না, মানুষ ভোট দিয়েছেন। এবার তারা বলছেন যে মানুষ এবার 2026-এ নাকি বিজেপিকেই ভোট দেবে। কি মনে করছেন, কিরকম দেখছেন এদের? হাস্যকর কথাবার্তা। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দুটো দিক আছে। একটা হচ্ছে তৃণমূলকে যারা সমর্থন করছেন তারা আরও বেশি করে, তৃণমূলের কিন্তু কোনো ভোট পার্সেন্টেজ কমেনি সৌমেন, এটা খেয়াল রাখতে হবে। একদম। বিজেপির যেটুকু ভোট পার্সেন্টেজ আগের তুলনায়, সেই গত ওই লোকসভা ভোটে ছিল, কত না তার আগের, আমি ওই 19-21 বিজেপির হ্যাঁ, যেটুকু বেড়েছে সেটা তো সিপিএমের কমেছে, কংগ্রেসের কমেছে। অর্থাৎ সিপিএমের ভোটাররা বিজেপিকে ভোট দিয়েছে, তৃণমূলের ভোট পার্সেন্টেজ তো কমেনি। তো সুতরাং আমরা যেমন টার্গেট করে রেখেছি প্রত্যেক বুথে আমরা 51%-এর নিচে নামবো না। 51% ভোট আমায় সিকিওর করতে হবে, মানুষ উপকার পেয়েছেন, ভোট দেবেন, জনসংযোগ নিবিড় হবে। এবার 51% থেকে 100%, এই স্প্যানটায় তৃণমূল কংগ্রেস থাকবে। ফলে 49 এবং 49-এর নিচে কারা থাকছে তাই নিয়ে আমরা মাথা ঘামাতে যাব কেন? যে বিজেপি বাংলাকে প্রাপ্য দেয় না, যে বিজেপি বাংলার বকেয়া টাকা দেয় না, যে বিজেপি 100 দিনের কাজ করিয়ে টাকা দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয়, যে বিজেপি আবাসের টাকা দেয় না, মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হয় বাংলার বাড়ি থেকে, যে বিজেপি বাংলা থেকে 4 বছরে 4,64,000 কোটি টাকা ট্যাক্স তুলে নিয়ে যাওয়ার পরেও 1,70,000 কোটি টাকা বাংলার বকেয়া দেয় না, যে বিজেপি 59 লক্ষ জব কার্ড হোল্ডারকে কাজ করিয়ে টাকা দেয় না, 3,700 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজকোষ থেকে দিতে হয়, শুধুমাত্র ভেদাভেদের রাজনীতি আর মুখের বড় বড় কথার জন্য বাংলার মানুষ এই গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ এই দলটাকে ভোট দেবে? কখনই দেবে না। বিজেপির বক্তব্য এক্ষেত্রে বলে যে তারা যে রাজ্য সরকারের এই বিভিন্ন সরকারি প্রকল্পে এত দুর্নীতি, আমি আবার বলছি, তৃণমূল কংগ্রেস যে সরকার চলছে 100-100 ঠিক নির্ভুল কেউ বলছি না, এটা একটা সমাজের সর্বক্ষেত্রে যা আছে তার প্রতিফলন সমাজের রাজনৈতিক দলগুলোতেও পড়বে। ফলে এটা নিয়ে তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তৃণমূল যদি 99% ভালো কাজ করে থাকে তাহলে 1% অসম্পূর্ণতা আছে, কাজ বাকি আছে, অন্যায় আছে, দুর্নীতির অভিযোগ আছে, আপত্তিকর কাজের অভিযোগ আছে, সেগুলো সংশোধনের পার্ট চলছে, সেটা তৃণমূল কংগ্রেসই করছে। যে বিজেপি বলছে এখানে টাকা দেয়া হচ্ছে না দুর্নীতি বলে, সেই বিজেপি তো বলছে না যে গুজরাটে 100 দিনের কাজে গুজরাটের মন্ত্রীর ছেলে গ্রেফতার হয়েছে দুর্নীতি করে, তাহলে তাদের ওখানে টাকাটা যাচ্ছে কি করে? ফলে সমাজের, দেখুন তৃণমূল বৃহত্তম দল এ রাজ্যে, সব পেশায় সব এলাকায় তৃণমূলই বেশি। তো ফলে সমাজের যে উন্নতির অংশ সেটা যেমন তৃণমূলের কৃতিত্ব, তেমনি সমাজের যদি কোথাও কোনো বিচ্ছিন্ন খারাপ জিনিস থাকে সেটাও তো স্বীকার করে নিতে হয়। আমরা সেটা স্বীকার করি এবং ধারাবাহিক শুদ্ধিকরণের প্রসেসের মধ্যে দিয়ে আমরা সেটা করছি। আমরা বলি উন্নততর তৃণমূলই একমাত্র তৃণমূলের বিকল্প।
এর বাইরে অন্য কোনো দল তৃণমূল নয়। আর উন্নততর তৃণমূলটা মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে চলছে। না, এই যে উন্নততর তৃণমূল বলছেন, এক্ষেত্রে ঠিক আমার ঠিক একটু বুদ্ধদেব বাবুর কথা মনে পড়ছে, যে একটা আপনারা কোথাও কি এই স্লোগানটাকে একটু কপি করছেন, যে উন্নততর এটা তো বামফ্রন্ট? একটা ধারাবাহিক প্রসেস। আপনি যেখানে আছেন, আপনি কি চাইবেন না আপনার আপনার এর ভিউয়ারশিপ বাড়ুক? একদম। তো আপনি কি চাইবেন না আপনার এখানে আরও কোয়ালিটি বাড়ুক, আপনার অফিসটা আরও বড় হোক, আরও নতুন একটা প্রযুক্তি আনুক? ফলে আপনার যে এই জনপ্রিয় পোর্টাল সেটা উন্নততর হয়ে যাক। উন্নততর মানে কেউ কাউকে নকল করছে না, এটা সভ্যতার লক্ষণ। এটা সভ্যতার লক্ষণ। আমরা এগোতে চাইছি সব দিক থেকে। তো সেই হিসেবে উন্নততর, যে এখন এত লক্ষ মানুষ উপকার পাচ্ছেন, এত কোটি মানুষে তুলতে হবে, এত কোটি মানুষ পাচ্ছেন, তাহলে তার থেকে আরও কত নিয়ে যায়, কোথাও ফাঁক না থাকে, কোথাও যদি ভুল ত্রুটি থাকে, তাহলে আমাদের সৈনিকরা, আমাদের কর্মীরা গিয়ে মানুষের কাছে ভুল ত্রুটি স্বীকার করে সেটাকে সংশোধন করে নিতে হবে। যে মানুষের মনে কোনো ক্ষোভ জন্মাচ্ছে তাকে বোঝাতে হবে যে ওই ক্ষোভের প্রশমনটা আমরাই করতে পারি আমাদের কাজের মধ্যে দিয়ে। ফলে এইটাই আমাদের উন্নততর তৃণমূল, আর সেটাই তৃণমূলের বিকল্প উন্নততর তৃণমূল, যেটা মমতাদির হাত ধরেই চলছে, অভিষেকের সেনাপতিত্বে চলছে। তার মানে অন্য কোনো দলের কিন্তু এখানে কোনো জায়গা নেই, স্লটই নেই। কুণাল ঘোষের অবজারভেশনাল পাওয়ার সাংঘাতিক, এটা প্রতিষ্ঠিত। তো সেই জায়গা থেকে একটা পরের প্রশ্ন, দিলীপবাবু মানে দিলীপ ঘোষ বিজেপির যেভাবে বিজেপিতে কোণঠাসা হয়ে পড়েছেন, দিলীপবাবুর প্রতি আপনার কি পরামর্শ থাকবে, বা কিরকমভাবে বিষয়টা দেখছেন? দিলীপ ঘোষ রাজনৈতিকভাবে আমাদের প্রতিদ্বন্দ্বী দলের লোক। আইডিওলজিক্যাল একটা ব্যাটল চলে ওনার সঙ্গে। ওনার যে বিশ্বাস, ওনার যে লাইন, আমাদের লাইন এক নয়। কিন্তু আপনি সেটা একটা আলাদা লাইন। উনি আমার দলকে, আমাদের দলের সরকারকে সমালোচনা করেন, আমরাও ওনাকে, ওনার কিছু কিছু সংলাপ অত্যন্ত আপত্তিকর, উগ্র, সেগুলো। কিন্তু এটা একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে তো এটা স্বীকার করতে হবে যে আফটার তপন শিকদার রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষের মতো কর্মী লেভেলে ওয়েল অ্যাকসেপ্টেড সভাপতি কিন্তু আর হয়নি। দুই, বিজেপির সভাপতিরা বা কোনো নেতারা নির্বাচনী সাফল্য পেয়েছেন নিজের এবং দলের খুব কম। এটা কিন্তু দিলীপবাবু বিজেপিতে একটা ব্যতিক্রম। নিজেই দুম করে প্রথমে এমএলএ, তারপরে এমপি। বাকি বিজেপি সভাপতিদের দেখুন যে তারা কিন্তু প্রথমেই দাঁড়িয়ে জিতেছেন, এরম কারুর সেই মানে ওই রেকর্ডগুলো কিন্তু নেই। তো ফলে এখন দিলীপবাবুর সঙ্গে ওই আমরা যেটা বলি যে আদি বিজেপি বনাম তৎকাল বিজেপি, যারা পরে এসছে, আর দিলীপবাবুদের মতো যারা পুরনো ওই সব ওনাদের সংগঠন করে আসা লোক, এদের মধ্যে কোনো একটা বিভেদ হচ্ছে। আর দিলীপবাবু লোকটা যা বলেন আমি দেখি, উনি যা বলেন তাতে আদর্শগত আমাদের মতো পার্থক্য আছে, কিন্তু যেটা বলেন সেটা জোরে বলেন, সেটা হয়তো সমালোচনার যোগ্য, কিন্তু যা বলেন প্রাণ খুলে জোরে বলে দেন দুম করে। এই ধরুন জগন্নাথ মন্দিরে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় মন্দির করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ করেছেন। বিমান বসু আমন্ত্রিত, রবীন্দ্রদেব আমন্ত্রিত, প্রদীপ ভট্টাচার্য আমন্ত্রিত, দিলীপ ঘোষ আমন্ত্রিত, বিরোধী দলনেতা আমন্ত্রিত। এর মধ্যে দিলীপবাবু সৌজন্য দেখিয়েছেন যে রাজনীতি যেখানেই থাক, জগন্নাথ দেবের আমি যাব। উনি গেছেন, বিকেলে সস্ত্রীক গেছেন, প্রণাম করেছেন, ঘটনাচক্রে মুখ্যমন্ত্রী সে সময় ছিলেন, চা খেয়েছেন, বেরিয়ে গেছেন। তার মানে এই নয় যে মানে ওনার সঙ্গে কোনো একটা রাজনৈতিক বন্ধুত্ব হয়ে গেল। কিন্তু বিজেপি এটাই নিতে পারে না। এবার ওরা দিলীপবাবুকে কোণঠাসা করে দিল। এখন দিলীপবাবুর পথ ওনার দলের মধ্যে থেকে দেখতে হবে যে উনি সভাপতিত্ব থেকে ওনাকে ওরা সরিয়েছে, কেন্দ্রীয় সহসভাপতির থেকে ওরা অপমানজনকভাবে সরিয়েছে। উনি মেদিনীপুরের এমপি, সিটিং এমপি সিট বদল করে দুর্গাপুরে নিয়ে গিয়ে হারিয়েছে এই বিজেপি। ফলে দিলীপ ঘোষকে কোণঠাসা অপদস্থ করেছে তার দল। ফলে উনি দলের মধ্যে থেকে কিভাবে লড়বেন সেটা তো ওনাকেই সিদ্ধান্ত তার নিতে হবে। এবার আরও একজনের কথায় আসি, সেটা হচ্ছে যে বিরোধী দলনেতার মানে বক্তব্যের টার্গেটে থাকে না। কেন বিরোধী দলনেতার সাথে কি খুব আদায় কচকালায় সম্পর্ক? দেখুন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আমি দীর্ঘদিন চিনি, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত সংঘাতের কোনো প্রশ্ন নেই। শিশিরবাবুকেও আমি যথেষ্ট শ্রদ্ধা করতাম। যেহেতু দলের একটা সন্ধিক্ষণে শুভেন্দু দল বদল করেছিল এবং ওই 21-এর নির্বাচনটা একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছিল,
এবং যেহেতু শুভেন্দু আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে বিভিন্ন ধরনের বিশেষণে আক্রমণ করেছে, আমি দলের একজন সৈনিক হিসেবে সেটা ফেরত দেওয়ার চেষ্টা করেছি। এর বাইরে ওর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা, তার কোনো অবকাশও নেই। এখন সেই জায়গাটায় একটু, আবার যেহেতু আমাকে দল হয়তো বেশি মেদিনীপুর জেলায় পাঠিয়েছে, পূর্ব মেদিনীপুর বিশেষ করে, তো ফলে সেই জায়গাটা আবার শুভেন্দুবাবুর বেশি যাতায়াতের জায়গা, মানে নিজের জায়গা, ওনার বাড়ির কাছাকাছির জায়গা, ওনার বিধানসভা কেন্দ্র তো আমি গেছি, ফলে আমাকেও আক্রমণটা ওনাতে রাখতে হয়েছে, উনিও উত্তর দিতে গিয়ে আমাকে আক্রমণ করেছেন। ফলে কিন্তু একটা সময় আমাদের যথেষ্ট বন্ধুত্ব ছিল, এবং আমার মায়ের মৃত্যুর পর তখন আমার জীবনে খুবই কঠিন দিন চলছিল। দলের সঙ্গেও আমার সবাই যে সমান যোগাযোগ রাখছিলেন তা নয়। তো আমার মায়ের মৃত্যুর পর দুজন ব্যক্তি আমার সঙ্গে দেখা করেছিলেন। একজন মুকুল রায়, তিনি দেখা করেছিলেন বললে ভুল হবে, মানে আমিই গেছিলাম শ্রাদ্ধের নেমন্তন্ন করতে নিজাম প্যালেসে, উনি ফোন করেছিলেন এবং উনি আসতেও বলেছিলেন। আর একজন ব্যক্তি যিনি অনেক দূর থেকে কলকাতায় এসে আমার বাড়িতে আসেননি, তৃতীয় একটি জায়গায় আমার সঙ্গে দেখা করেন আমার অশৌচের অবস্থায় এবং মায়ের প্রতি শ্রদ্ধা জানান, সেটা কিন্তু আজকের বিরোধী দলনেতা। আচ্ছা, তখন কি বিরোধী দলনেতা এত হিন্দু হিন্দু করতেন যখন তৃণমূলে? করতেন না, ওটা ওর কম্পালশন। শুভেন্দু বেসিক্যালি সেকুলার ছিল, শুভেন্দু হিন্দু মুসলমান সকলকে নিয়ে চলতো। কিন্তু এই বিজেপিতে যেতে হয়েছে যে কারণেই ও গিয়ে থাকুক, আমি তার মধ্যে সবিস্তারে ঢুকছি না, ও যে কারণেই গিয়ে থাকুক, আমরা যেটা বলছি যে বিজেপি যাদেরকে টার্গেট করে তাদেরকেই আগে নিয়ে নেয়। ফলে এরমও হতে পারে ওর কোনো রণকৌশল ছিল যে অমুক ঝামেলা থেকে এড়াতে, সে যে কারণেই হোক। কিন্তু বিজেপিতে গিয়ে যদি ওকে স্লট তৈরি করতে হয়, তাহলে যে স্লট করতে হবে, জোরে জয় শ্রীরাম বলতে হবে, জোরে হিন্দু সনাতনী এগুলো বলতে হবে, জোরে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে হবে, জোরে তৃণমূল সরকারকে আক্রমণ করতে হবে। এখন ও যেহেতু পরে গেছে, ফলে ওকে একটু বেশি করতে হবে, নইলে তো পিছিয়ে পড়বে। ওর গায়ে তো তৃণমূলের মন্ত্রীর ছাপ, ওর গায়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্যের ছাপ। তো এটা থেকে বেরোতে হলে ওকে সেটাকে উগ্রভাবে করতে হবে, এটা ওর কম্পালশন। তো ফলে ও সেই কাজটা করে এসছে, আর আমরাও সেটাকে রাজনৈতিকভাবে দেখে তার যতটা সম্ভব আমরা উত্তর দিয়েছি। এখন যদি কখনো শুভেন্দু অধিকারী ব্যক্তিগতভাবে কোনো আমন্ত্রণ করেন, যাবেন? এটা এইভাবে উত্তর দেয়া সম্ভব নয়, কারণ এমন কিছুই আমরা কেউ করব না যে আমরা যে যার মেরুকরণে আছি, যে যার দলে আছি, আমাদের প্রতিটা আচরণের সঙ্গে আমার সহযোদ্ধা সৈনিক কর্মী যারা পূর্ব মেদিনীপুর থেকে শুরু করে কুচবিহার পর্যন্ত প্রত্যেকটা বুথে হয়তো বিজেপির সঙ্গে লড়াই করছেন, সোশ্যাল মিডিয়ায় যারা শুভেন্দু অধিকারীকে কাউন্টার করছেন, এখন তাদের ভাবাবেগে আঘাত লেগে যাবে চট করে এমন কিছু, মানে সবটা কিন্তু সব যুক্তি দিয়ে বোঝানো যায় না। ফলে আমাদের ক্ষেত্রে এমন অনেক কিছু করা সম্ভব হয় না বা উচিত। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই দিলীপ ঘোষ একটি চ্যানেলের প্রতিষ্ঠা দিবস ছিল, একটি টিভি চ্যানেলের প্রতিষ্ঠা দিবস, আমি নাম করছি না, তা আমিও আমন্ত্রিত। আমার মনে আছে সেদিন সম্ভবত সন্ধ্যা মুখোপাধ্যায় মারা গেছিলেন, ফলে আমি বলেছিলাম সন্ধ্যাবেলায় যাব, কিন্তু আমি যেতে পারিনি। কারণ হচ্ছে আমি তো চাকরি করি সাংবাদিকতা, আর আমার খবরের কাগজের পাতাটা তৈরি করতে একটু দেরি হয়েছে, আমি তারপর গেছি। তখন আবার দিলীপবাবু এবং সুকান্তবাবু ঢুকেছেন। তো এবার চ্যানেলের মালিক অত্যন্ত আনন্দের সঙ্গে তিনি কেক কাটতে বলেছেন। কেকটা কিসের না, চ্যানেলের জন্মদিনের, মানে চ্যানেলের কেক কাটা। তো উনি সৌজন্যের খাতিরে দিলীপবাবু আমাকে সুকান্তবাবুকে আমন্ত্রণ করেছেন। আমি আবার তখন বলেছি যে দিলীপদা সিনিয়র, দিলীপদা কেক কাটুন। দিলীপবাবু আবার ওখানে সুন্দর সৌজন্য দেখিয়ে বললেন, কুণালদা রাজনীতি, মানে দল হিসেবে দলগত রাজনীতিতে আমার থেকে সিনিয়র, কুণালদা কেক কাটুন। তো ফলে আমরা একসঙ্গে কেক কেটেছিলাম, আমি, দিলীপবাবু, সুকান্তবাবু, আর চ্যানেলের মালিককে খাইয়েছিলাম। সেই ছবিটা ফেসবুকে এইভাবে গেল এবং কমেন্ট শুরু হলো, আমরা নিচে মারামারি করব, আপনারা ওখানে কেক খাওয়াখাই করবেন। ওটা যে আমাদের কোনো আতাত নয়, ওটা যে একটা চ্যানেলের জন্মদিন, সেখানে ঘটনাচক্রে যাওয়া, এটা এখনও অধিকাংশ কর্মী, সহযোদ্ধা, রাজনৈতিক মানুষ এটা মেনে নিতে পারে না।
ফলে আমাদেরও খানিকটা কম্পালশন থাকে যে তাদের এই মানে বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে আমাদের আচরণটা রাখার। দাদা একটা প্রশ্ন করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে ধরো এবার একটু রাজনীতি থেকে সরে আসি। তুমি ময়দানের লোক, খেলাধুলার লোক, মোহনবাগানের ডাইহার্ট ফ্যান, সব তো থাকবি, কিন্তু তোমাকে যদি একটা চান্স দেওয়া হয়, যে কুণাল ঘোষকে একটা চান্স দেওয়া হলো জীবনের সেরা 3টে ভুল ইরেজ করে সেখানে সংশোধন করা, কোনটা থাকবে? এইভাবে বলা খুব মুশকিল। আমি আবার ঠিক একদম অন্য ভাবাদর্শে বিশ্বাস করি। সেটা হচ্ছে আমি এখন বসে সংশোধন করে নেব, সেটা তো বাস্তবে হয় না। আমি চেষ্টা করি ভুলটা স্বীকার করে সেটাকে এমনভাবে সংশোধন করতে, তার মধ্যে থেকে যতটা পজিটিভিটি বের করে নেওয়া যায় সেইটাই আমার লাভ। আমি যদি কোনো ভুল, একটা পা বাঁ পা ফেলতে গিয়ে ভুল করি, আমার পরের ডান পাটা দেখবেন কারেক্টেড স্টেপ পড়ছি এবং আমার গোলটা ঠিক আছে। আমি ওই থিওরিতে বিশ্বাস করি। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমার জেল জীবন, ঠিক আছে, বিতর্ক, কলঙ্ক, আমার ঘাড়ে একটা বিতর্ক কলঙ্ক চাপিয়ে দেওয়া হয়েছে, ওটা একটা পার্ট। জেল জীবনটা তো খুব কঠিন, একদম। জেল জীবনটা একটা খুব মানসিক চাপের, লাইফস্টাইলটা অন্যরকম, বাইরের একটা আইনের চাপ, ঘনিষ্ঠরা কি করছে, মানে একটা তছনছ অবস্থা। আমি সেই সময় ঠিক করলাম আমার সময় কাটছে না, আমার ঘুম হচ্ছে না, আমি উপন্যাস লিখব। কারণ আমি বাইরের জীবনে এত ব্যস্ত ছিলাম যে উপন্যাস বেশি লেখার সুযোগ পাইনি। আমি ফুল কনসেন্ট্রেট করলাম উপন্যাসে। রাত্রে ঘুম আসছে না, উপন্যাস লিখছি, ক্যারেক্টার তৈরি করছি, একটা ক্যারেক্টার হয়ে আরেকজনের সঙ্গে কথা বলছি। আলটিমেটলি আমার প্রেসিডেন্সি জেলের সেলে বসে আর হসপিটাল ওয়ার্ডে বসে লেখা উপন্যাস আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর পুজো সংখ্যায় উপন্যাস ছাপা হয়েছে, আনন্দ পাবলিশার্স বই করেছে। অর্থাৎ জেল জীবনটা খারাপ, কিন্তু কুণাল ঘোষ তার মধ্যে থেকে কি পজিটিভ বের করে আনে আমি সেই নীতিতে বিশ্বাস করি। সে তো পাঠকরা পেয়েছে, এই জায়গাটাই তো কুণাল ঘোষের ইউএসপি। আমি চেষ্টা করি ভুল না করতে। মানুষ ভুল হয়ে যেতে পারে, অনেক সময় মেজাজ হারিয়ে ভুল হয়, অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল হয়। এখন সে ভুলটা হয়েছে বলে কি আমি বসে থাকবো? না, আমি সঙ্গে সঙ্গে যদি অনুভব করে নিই ভুলটা স্বীকার করে সেই পরিস্থিতি থেকে পজিটিভিটির দিকে নিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা করা হয়। আমি আমার গোটা ভেতরের শক্তিটাকে আমি সেই দিকে ব্যবহার করি। আচ্ছা, অনেকে বলছে যে 26-এর নির্বাচনে কি বাংলায় এবার কি নতুন মুখ দেখা যাবে? মানে নতুন মুখ বলতে নতুন স্টিয়ারিং হুইল যিনি ধরবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ভোট হবে। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের 3বারের মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা এবং সর্বাধিনায়িকা, এবং ভোটের পরও বিপুল সংখ্যক বিধায়ক নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবে। কিন্তু না, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন। কিন্তু আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন চাইবেন তিনি মুখ্যমন্ত্রী, এই বিরোধীদের ক্ষমতা নেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটে পরাজিত করার। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন মনে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ই মুখ্যমন্ত্রী হবেন, এটাও একদম দিনের আলোর মতো স্পষ্ট। পার্টিটা ঠিক ওইভাবে মমতাদি, গণ আন্দোলন, স্ট্রাগল, মানুষ, মমতাদির এগিয়ে চলা, রেলমন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিরোধী থেকে প্রশাসক, আবার অভিষেক নতুন প্রজন্মে, নতুন সিস্টেম, তথ্য প্রযুক্তি, একটা অন্য ঘরানা, মমতাদি নেত্রী, অভিষেক সেনাপতি, গোটা দলটা আছে, 5টা প্রজন্ম এখানে কাজ করছে। ফলে একদম ঠিকঠাক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ইঞ্জিন, সামনে থাকবেন অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। আচ্ছা, দেশ বিদেশে বাঙালিদের জন্য একটু কি বার্তা দেবেন বলুন তো? আপনি তো বহু দেশ ঘুরেছেন, সব জায়গায় বাঙালি, আপনি একজন আদ্যপ্রান্ত বাঙালি এবং বাঙালিদের সঙ্গে আমাদের অনেক যোগাযোগ থাকে, অনেক অনুষ্ঠানে দেখা হয়। এবং বাঙালিদের যে বাঙালি সব থেকে একটা সুবিধা হচ্ছে যে বাঙালিরা তো মাঝে মধ্যে কলকাতায় আসেন, এটা তো বাস্তব, বা পশ্চিমবঙ্গে তো আসেন। 99% বাঙালি পৃথিবীর যে অংশে থাকুন তারা তো পশ্চিমবঙ্গে আসেন, একবার শিকড়ের টানে আসবেন তো, যে জেলাতেই যান তাকে তো কলকাতা এয়ারপোর্টটা আসতে হবে। কলকাতা এয়ারপোর্টে নেবে যখনই তিনি গাড়িতে ঢুকছেন, তিনি তো ওখানেই দেখতে পাচ্ছেন যে ওটাই তো প্রতীকী। ওই বিশ্ববাংলা গেট থেকে শুরু করে
নিউ টাউনটা যেভাবে জেগে উঠেছে একটা আন্তর্জাতিক শহরের মতো, প্রত্যেকটা মানুষ যতবার নতুন করে আসবেন, শহরে যত ঢুকবেন, চারপাশে তাকাবেন যে ওই বাম জমানার বাংলা আর আজকের বাংলা। এবার তাদের আত্মীয়রাও নিশ্চয়ই বলেন যে আমি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছি, আমি কন্যাশ্রী পাচ্ছি। গ্রামের দিকে গেলে দেখবে ঝাঁক বেঁধে ছুটির সময় বাচ্চা মেয়েরা দূরের স্কুল থেকে ফিরছে সবুজ সাথী সাইকেল করে, কাদা রাস্তায় পাঁকে পা ডুবিয়ে দাঁড়িয়ে নেই। রাস্তা ভালো হয়েছে, তার উপর দিয়ে সবুজ সাথীর সাইকেল চলছে। যারা বাইরে থাকেন তারাও জানেন, তারাও খবর রাখেন, ফলে তারাও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের পক্ষে। আচ্ছা, এবার একটা প্রশ্ন বলুন, যে সেটা হচ্ছে যে আপনি ভালো পার্লামেন্টেরিয়ান ছিলেন, যতদিন আপনার টেনিওর ছিল আপনার বক্তব্য খুব সাংঘাতিক পার্লামেন্টে ছিল। এবং তার থেকে বেশি আমার আরেকটা কৃতিত্ব আছে, পার্লামেন্টের ভেতরে আমি 2-3টে আমার খুব ভালো স্পিচ আছে, কিন্তু তার থেকে বড় যেটা রয়েছে যে আমি যতদিন ছিলাম, বন্দি দশাটা বাদ দিলে ছিলাম তো অনেক কাজ করেছেন, সেই আমি জীবনে গাড়িতে এমপি স্টিকার লাগাইনি। একদিন এক মুহূর্তের জন্য গাড়িতে এমপি স্টিকার লাগাইনি সৌমেন। এটা তো একটা বিরাট ব্যাপার, Yes. জানতামই না। আমার এইটা এমপি হিসেবে সব থেকে বড় কৃতিত্ব। এমপি না, অথচ এমপি স্টিকার নেই। আমার গাড়িতে বড় জোর ছোটবেলা থেকে, চাকরি জীবন থেকে প্রেস স্টিকারটা ছিল। যতদিন আমি পুরোদস্তুর, আমি ওটাই মনে করি নিজেকে। আমি একটা খুব প্রেস্টিজিয়াস এমপি স্টিকার দেয় হোম মিনিস্ট্রির, ওই গাড়ির নাম্বার দিয়ে মিলিয়ে দিত তখন, সেই সময় সই করে আমি সেটা তুলিনি, প্রিন্ট আউট নিয়ে লাগানো তো পরের কথা। কুণাল ঘোষের গাড়িতে কোনো দিন এমপি লেখা ছিল না। আর কুণাল ঘোষ এইভাবে চলে, দল ভালোবেসে এমপি করেছে, আমি মমতাদির কাছে কৃতজ্ঞ। দল পদ দিয়েছে, আমি মমতাদি অভিষেকের কাছে কৃতজ্ঞ। কিন্তু সৌমেন, আমি এইভাবে চলতে ভালোবাসি। আমি যদি কাউকে ফোন করে বলি আমি কুণাল ঘোষ বলছি, তারপরে আমায় কোনো পদ বলতে হবে না, সে কুণাল ঘোষকেই অ্যাকসেপ্ট করবে। আমি গাড়ির আমার ড্যাশবোর্ডে ওই উত্তরীয় আর ব্যাচ আর ওই এমপি, ওসব আমি ঘেন্না করি। ওই উত্তরীয় ব্যাচ দেখানোটা আমার মনে হয় ওটা পার্টিকে লঘু করা হয়। উত্তরীয় ব্যাচটা সম্মানের সঙ্গে বাড়িতে রাখার, ওটা গাড়ির ড্যাশবোর্ডে আমি তৃণমূল নেতা দেখাবার জন্য নয়। এটা কিন্তু বাংলায় দেখাই যায়, আকচার দেখা। আমি পছন্দ করি না, আমি ঘেন্না করি, আমার গা গুলায়। আমি গর্বিত আমি তৃণমূল কংগ্রেসের সৈনিক, সেটা আমাকে গাড়ির ড্যাশবোর্ডে ব্যাচ রেখে বোঝাতে হবে না। এমপি যারা লাগান লাগাতেই পারেন, মানে তাতে তাদের কোনো অন্যায় নেই, বাট আমি কোনোদিন লাগাইনি। এক্স এমপি তো দূরের কথা, আমার লেটার হেড নেই। এমপি যতদিন ছিল একটা লেটার হেড ছিল, কিন্তু এই যে জেনারেল পার্টির স্টেট জেনারেল সেক্রেটারি আর স্পোক্সপারসন, আমার কোনো লেটার হেড নেই সৌমেন। আমি অধিকাংশ জায়গায় সাদা, অথবা আমার একটা লেটার হেড আছে এক্স এমপি আর জার্নালিস্ট, সোশ্যাল ওয়ার্কার বা এরকম একটা কিছু। আমার পার্টির পদ পার্টি দিয়েছে, আমি 20 সাল থেকে মুখপাত্র, 21-এর পর জেনারেল সেক্রেটারি, আমি কোনো লেটার হেড ছাপতেই দিইনি, আমার লাগে না। না, কুণাল ঘোষের লাগে না। আমি মনে করি যতদিন সইয়ের দাম থাকবে ততদিন আমার লেটার হেড লাগবে না। আর যেদিন সইয়ের দাম চলে যাবে সেদিন লেটার হেডে লিখলেও সেটার দাম থাকবে না, তা আমি লেটার হেডে ছাপিয়ে করবো কি? এটা একদম দারুণ 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 দারুণ, একদম 100-100। মানে আমি তোমার কাছে একটা জানতে চাইছি দাদা, যে একজন সাধারণ নাগরিক হিসাবে প্রধানমন্ত্রীর কাছে কি আবদার করবে বা কি চাইবে? প্রধানমন্ত্রীর কাছে আমরা তো সবাই সাধারণ নাগরিক। অনেক রকম আছে। দেখুন, আমাদের যা ফেডারেল স্ট্রাকচার, তাতে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রীকে একটা সার্বিক ফোকাসটা রাখা, যে ফোকাসটা থাকুক ডেভেলপমেন্ট। হ্যাঁ, তার বদলে যদি সেটা একটু ধর্মের ভিত্তিতে ব্যাপারটা চলে যেতে আরম্ভ করে, তাহলে সেটা দেশবাসীর পক্ষে বা ভবিষ্যতের পক্ষে ঠিক না। গোটা ব্যাপারটা রুটি কাপড়া আর মাকানকে কেন্দ্র করেই যেন গোটা দেশটা চলে। এটা হচ্ছে একদম প্রথম এবং শেষ কথা, রুটি কাপড়া আর মাকান। এর বাইরে যেতে গেলেই গোটা সিস্টেমটা, আমাদের সমাজটা টাল খাবে। না, এক জায়গায় তুমি বলছো দাদা যে কতজন পথ হারাবে, সম্প্রতি এক জায়গায় বলছো তুমি লিখিত আকারে, তো এই কতজন পথ হারাবে মানেটা কি? না, আমি বলছি এটাকে একটু গানের কলি দিয়ে বলো। না, আমি তা বলিনি। পথ হারাবে বলেই এবার, না, সেটা তো একটা বিখ্যাত গান, হ্যাঁ হারাবো বলে এবার। এটা তো পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, যেটা তারপরের লাইনটা আরো মারাত্মক,
সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলে এবার পথে নেমেছি। না এই পথ এগুলো হারাবে আমাদের বলতে সবারই- না, না, সবারই। না তুমি পথ হারাবে বলতে ঠিক কি বোঝাতে চাইছো? না না, পথ হারাবে মানে, পথ হারাবে মানে অনেক সময় আমাদের চৌমাথায় দাঁড়াতে হয়, চৌমাথায় দাঁড়াতে হয়, রাস্তায় আসছে চৌমাথায়, আমাকে ঠিক করে রাখতে হবে আমি কোনটায় যাব, বাঁ দিকে যাবো না ডান দিকে যাবো না সোজা যাব, আমি মানে সিগন্যালটা খেয়ে ক্রস করব নাকি মানে আমার আমার স্পিড কি হবে, তা এগুলো সব বিষয়টাই হচ্ছে একটা সিদ্ধান্তের বিষয়। তো আমি সেগুলোই বুঝিয়েছি, তার বাইরে কিছু না। আমি আরেকটু বুঝিয়েছিলাম যে আমাকে বহু লোক দেখে, জলে ঈর্ষা করে, আমি সেই জন্য বলেছিলাম যে আমাকে কাটি করতে গিয়ে অনেকে পথ হারিয়ে ফেলেছে, কিন্তু আমি সাধারণ শ্রমজীবী মানুষ, আমি আমার রাস্তায় আমার মতোই চলছি, আমার বাড়তি উচ্চাশা চাহিদাও নেই, আমি যেটুকু পারফর্ম করতে পারি পারি। ঈশ্বর আমাকে স্বর্গ দেখিয়েছেন, নরক দেখিয়েছেন, অভিজ্ঞতা দিয়েছেন, জেল জীবন আমায় বুঝিয়েছে বেঁচে থাকতে গেলে একখানা কম্বলের মতো জমি দরকার, যাতে রাত্রের ঘুমটায় গোটা শরীরটা পা থেকে মাথা অবধি ধরে, আর একটা ব্যাগ দরকার যাতে 2-3টে জামা অমুক তমুক এইসব লাগে। এর বাইরে এই জীবনের বাড়তি কিচ্ছু ভ্যালু নেই, বাকি ভ্যালু হচ্ছে এই অংশটুকুর। এইটাকে যদি মানুষের সঙ্গে সম্পর্ক দিয়ে রাখা যায় আছি, যদি রাখা না যায় নেই। মানে একটা জায়গায় একটু বলো, যে একটা জায়গায় একটু জানতে ইচ্ছা করছে যে কুণাল ঘোষকে তো সবসময় এরকমভাবে পাওয়া যায় না, টক শোয়ের কুণাল ঘোষ আর পডকাস্টের কুণাল ঘোষ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। মানে তুমি বিদেশের রাস্তায় মোহনবাগানের জার্সি পরে ঘুরে বেরিয়েছো, সে ছবি গোটা বঙ্গবাসী দেখেছে, তুমি ডাইহার্ট ফ্যান মোহনবাগান, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, ময়দানের সাথে তোমার নিবিড় যোগাযোগ। কখনো কি মোহনবাগানের সঙ্গে রিয়াল মাদ্রিদ বা এইসবের একটা টাই আপ বা এইসব নিয়ে কিছু একটা ভাবছো? না না, সেটা এখন তো সঞ্জীব গোয়েঙ্কা আসার পর তারা ব্যাপারটাকে অনেক বড় ভাবনা স্তরে নিয়ে যাচ্ছেন, এবং প্রশিক্ষণ থেকে শুরু করে নানা ধরনের পরিকাঠামোগত কাজ হচ্ছে। তবে আমি এটাও মনে করি, আমি যেমন একদম মোহনবাগান মানে সমর্থক এবং মোহনবাগান ভক্ত, এবং আমার দাদুর সঙ্গে মোহনবাগান মাঠে আমার দুটো জায়গায় কার্যত আমার হাঁটা শেখা। একটা হচ্ছে আমার ওখানে বাদুড়বাগান পার্ক, দাদু সকালবেলা নিয়ে যেতেন, আর বিকেলে হচ্ছে মোহনবাগান মাঠের লনটা, ওইখানে আমার মানে হাঁটা চলা। তো ফলে তখন থেকে শ্বাস প্রশ্বাসে মোহনবাগান। কিন্তু আমি এটাও মনে করি যে ময়দানে তিন প্রধান যতদিন ছিল, ময়দানে প্রাণটা ততদিন ছিল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং। একদম। আর আমি এটাও মনে করি এই যে মোহনবাগান সাফল্য পাচ্ছে 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 আর ইস্টবেঙ্গলের একটু খারাপ চলছে, ইস্টবেঙ্গলকেও থাকতে হবে। কারণ কি, ইস্টবেঙ্গল না থাকলে মোহনবাগানের ভ্যালু নেই, মোহনবাগান না থাকলে ইস্টবেঙ্গলের ভ্যালু নেই। ইস্টবেঙ্গলকে হারিয়ে মোহনবাগান যে আনন্দ পাবে, ওটা ভারতের অন্য কোনো টিমকে হারিয়ে পাবে না। আবার ইস্টবেঙ্গলও যে মোহনবাগানকে হারিয়ে মোহনবাগানই যদি মুছে যায়, তাহলে আনন্দটা করবে কি? ইস্টবেঙ্গলের সেই উন্মাদনাই থাকবে না, থাকবে না। ফলে আমি মোহনবাগান সাপোর্টার, কিন্তু আমি চাই ইস্টবেঙ্গলও পুরোদস্তুর থাকুক, আমরা দুটো টিম নিয়েই হই হই করে ভারতীয় ফুটবলকে ডমিনেট করি। ডমিনেট করবে বলছো? ইয়েস। এবার একেবারে আমরা আমাদের পডকাস্টিংয়ের একদম শেষ পর্যায়ে এসেছি। আমরা কিন্তু কুণাল ঘোষ শুধুমাত্র রাজনীতির লোক নন, শুধু সাংবাদিক নন, অনেকগুলো পরিচয় কিন্তু আজকে দর্শকদের, বাংলার দর্শকদের সামনে রাখলাম। এবার একটা অন্য প্রশ্নে আসছি, যে যখন তোমার লিখতে ভালো লাগছে না, ক্লান্তি লাগছে, রাজনীতি বিরক্তিকর লাগছে, রিটায়ারমেন্ট প্ল্যান কিছু ভেবেছো? আমার আবার উল্টো, আমার যখন কিছু ভালো লাগে না তখন লিখতে ভালো লাগে, যখন আমার অন্য কিচ্ছু ভালো লাগে না, হতাশা কাজ করে, তখন আমার মনে হয় লিখি। তুমি জানো, কোনো একটা বিষয়ে কাল সকাল থেকে আমার একটা মানে বিরক্তি কাজ করছিল, একটা অন্য বিষয়ে। আমি মনের দুঃখে একটা ছোটো গল্প লিখলাম, সেটা খুব শিগগিরই বেরিয়েও যাবে কোথাও। ফলে লেখাটা আমার শ্বাস প্রশ্বাস। আমার কিছু না করে 44টা বই লেখা হয়ে গেছে, 12-15টা উপন্যাস হয়ে গেছে, সেগুলোর অধিকাংশ থেকে আমি পয়সা পাই, টাকা পাই রেগুলার। বইমেলার পর প্রকাশকদের কাছ থেকে আমার প্রাপ্তিযোগ ঘটে। ফলে আর আমি লিখতে ভালোবাসি। আমি জেলবন্দি অবস্থায় যেমন উপন্যাস লিখেছি, কোনো কিছু লেখার না থাকলে বিচারককেই চিঠির পর চিঠি লিখেছি, এই চাই ওই চাই, ওই হচ্ছে না। এখন আগে তো সব কাগজ পেন্সিল হতো, এখন আবার মোবাইলে,
ওই করতে গিয়ে আমার মানে এই মোবাইলে সারাক্ষণ চোখ নিয়ে কুটুর কুটুর করে লেখালেখি করতে গিয়ে আমার 10টা প্রবলেম তৈরি হয়ে গেছে। এখন ডাক্তার বারণ করেন অতক্ষণ ওই সব করতে, কিন্তু এই লেখাটা হচ্ছে আমার একটা মুক্তির জায়গা। ফলে লেখাতে আমি ক্লান্ত হব, আমার দেহে শ্বাস থাকতে সে ঘটনা ঘটবে না। কিন্তু বাংলার রাজনীতিতে যেভাবে গত 10 বছরই আমরা বলি, যেভাবে শাসক বিরোধী তরজা, কুকথা, এ অপরকে বলছে, এত কিছু ব্যস্ততার মধ্যেও পুজোর পুরো বড় উপন্যাস করতে পারিনি, কিন্তু একটা পুরনো আখ্যান গত 3-4 দিন আগে শেষ করে হ্যান্ডওভার করেছি। সংবাদ প্রতিদিনের পুজো সংখ্যা লেখা আমি জমা করে দিতে পেরেছি আমার এই দৈনিক ফুল শিডিউল সামলে। বাবা, বিরাট ব্যাপার। যাই হোক, অপেক্ষায় থাকলাম, তোমার লেখা নিয়মিত পড়ি। যে এই যে আকচাকচি চলছে, কুকথা চলছে, মানে কোথাও গিয়ে পরবর্তী প্রজন্মের বাংলার যারা তরুণী তাদেরকে আমরা কি বার্তা দিচ্ছি দাদা? আমি একমত, কিন্তু সব দিকটাই চেঞ্জ করতে হবে। আমি বলছি এইটা না, এই জিনিসটা এটা এর দুটো দিক আছে। একটা হচ্ছে এটা ভয়ঙ্কর প্রযুক্তিগত উন্নতি, আমরা গোটা পৃথিবীটাকে মুঠোয় পেয়ে যাচ্ছি। 2 হচ্ছে গোটা সমাজের প্রত্যেকের যত সুপ্ত কামনা, বাসনা, ঈর্ষা, হিংসা সব তার রিফ্লেকশন ওইখানে এসে ঢুকে যাচ্ছে। ফলে একদিকে যেমন এটা একটা ভয়ঙ্কর প্লাস, আর অন্যদিকে হচ্ছে চূড়ান্ত দূষণের একটা জায়গা। সাংবাদিকতাটা কীরকমভাবে বদলে গেল। আজ অবলীলায় দেখি সব টিভি স্ক্রিনে ব্রেকিং, হিন্দু শব্দটা দেখি, মুসলিম শব্দটা দেখি, দাঙ্গা শব্দটা দেখি। আমরা একটা সময় যেত না। আমাদের সিনিয়রদের কাছে আমাদের যা স্কুলিং ছিল, কোথাও যদি কোনো এই ধরনের কোনো গণ্ডগোল হয়, 2 গোষ্ঠীর সংঘর্ষ, একদম আমাদের বলা হতো এগুলো নিয়ে তর্ক যদি হয়, ওর দোষ করলেও ওটা রটবে এবং আর এক জায়গায় ঘটবে। ফলে ওই সময় প্রশাসনকে সাহায্য করো, আগে ওটাকে থামাও। এখন মিডিয়া, সোশ্যাল মিডিয়াই তো, আমি সকলকে অবশ্যই বলছি না, তার একাংশ, এবং মানে এত অনিয়ন্ত্রিতভাবে এই জিনিসগুলোর ব্যবহার করছে, এবং রাজনীতিবিদদের একাংশ সেই সংলাপগুলো। আমাকে ডক্টর মানস ভূঁইয়া এক সময় খুব দুঃখ করে বলেছিল, মানুষরা কিন্তু ব্যাপক লেখাপড়া করতো, ব্যাপক, মানে আমি 90s কথা বলছি। বিধানসভার এই কমিটি রিপোর্ট ওই বৌদি একদিন আমায় বলেছিল, তখন মানুষদা থাকতো ওই 10 নম্বর ঘরে, কিড স্ট্রিটে, MLA হোস্টেলে। একটা ঘর, খাট, সেটাই ড্রয়িং রুম, সেটাই ডাইনিং, বারান্দায় বৌদির আদ্য, বাইরের লোক সকাল থেকে, এলাকার লোক, সবংয়ের লোক, কলকাতার লোক, বৌদি কোণে একটা খাটের কোণে চুপ করে বৌদি বসে আছে, কারণ ওটাই ওনার একমাত্র ঘর, একটাই ঘর। আমাকে বৌদি অনেক আক্ষেপ করে বলেছিল, জানেন আপনার দাদা আমাকে বহুদিন বাদে নিয়ে বলল ডিনারে বেরোলো, শেষ পর্যন্ত 5,000 টাকার বিভিন্ন ওই উন্নয়ন, ডেভেলপমেন্ট, সরকারি নীতি, 5,000 টাকার বই কিনেছে, আর বৌদিকে একটা আইসক্রিম কিনে বাড়ি পাঠিয়েছে। মানস ভূঁইয়া, এই মানস ভূঁইয়া আমার একদিন বলেছিল, কুণাল দেখ একটা কি প্রবলেম, দেখ যত ভালো করে প্রস্তুতি নিই, বক্তৃতা করি, 4 লাইন ছাপা হয় না, আর যারা কাগজ ছিঁড়ে ওড়াচ্ছে সেইগুলো বড় বড় করে বেরোচ্ছে। তোরা যদি এটা এখন থেকে ঠিক, এটা 90s কথা হচ্ছে, যে এটা যদি এখন থেকে মিডিয়া ঠিক না করিস, একটা সময় দেখবি গোটা মিডিয়া জুড়ে শুধু নেগেটিভিটিই আছে, ভালো কাজ দেওয়ার মতো তুই সাহস পাবি না। কারণ তোরা পাঠকদের, আজকের ভাষায় দর্শকদের, পাঠকদের অভ্যস্ত করে ফেলছিস সেগুলো দেখতে। তারা সিরিয়াস ভালো জিনিস নেইবার মানসিকতাই নেই। কোথায় খারাপ, কোথায় গালাগালি, কোথায় অমুক, সেগুলোর সমস্ত ভিউয়ার বেড়ে যাচ্ছে। একটা ভালো সিরিয়াস টক দাও না। তাহলে এখানতে তুমি একটা এই আমাদের একদম প্রফেশন নিয়ে বললে, খুব ভালো বক্তব্য রেখেছো, এটা তোমার সঙ্গে আমরাও একমত। কোথাও কি ডিজিটাল মিডিয়ার তো ছড়াছড়ি, গ্রাম বাংলায় প্রচুর ডিজিটাল মিডিয়া আছে, তাদের জন্য একটু বার্তাটা দাও। ডিজিটাল মিডিয়ার আমি পক্ষে, একটা বার্তা ডিজিটাল মিডিয়ার আমি পক্ষে, কিন্তু এটা মনে রাখতে হবে আমাদের যারা ডিজিটালে ঢুকছি, আমি একসময় প্রিন্ট দিয়ে শুরু করেছি, পরবর্তীকালে অডিও ভিজুয়াল আমার আগে পশ্চিমবঙ্গে কেউ করেনি। 1996 সালে দূরদর্শন থেকে স্লট কিনে প্রথম প্রাইভেট নিউজ ম্যাগাজিন প্রবাহ আমার করা। তো সুতরাং এখন ডিজিটালও দেখছি, এটার একটা স্কোপ আছে। অর্থাৎ বড় হাউসগুলোর নিয়ন্ত্রণে কিন্তু সমাজটা নেই।
অর্থাৎ আগে ছিল 4টে কাগজ, খবর না ছাপলে আর ছবি না ছাপলে বাংলা দেখতে পেত না। আজকে কিন্তু সেটা নেই। আজকে এই দায়িত্বটা কিন্তু ডিজিটাল পালন করে যাচ্ছে। কিন্তু আমি বলবো ডিজিটাল যারা করছেন দয়া করে স্কুলিংটা ঠিক রাখুন, পলিসিটা ঠিক রাখুন। মানে মানে আপনার হাতে একটা অস্ত্র পড়েছে, সেটা যদি মিসইউজ হয়ে যায়, মানে সস্তা চমক বা মানে এমন কিছু করবেন না তাতে আপনার ওই তাৎক্ষণিক একটা ভিউয়ারের পর আগামী মাসে ওই তারিখে আপনার কজন ভিউয়ার আপনি গ্যারান্টি দিতে পারবেন না। কিন্তু এটার প্রযুক্তিগত যেটা ব্রড বেসড, এত লোককে ইনভলভ করা, এত রকম স্কোপ বেড়ে যাচ্ছে, মানুষের খবরের অধিকার তো একদম মানে অধিকারে পরিণত হয়েছে। কিন্তু সেটার অপব্যবহার যেন না হয় সেটা দেখাটাও কিন্তু ডিজিটাল মিডিয়া যারা করছেন তাদের একটা দায়িত্ব। নইলে কিন্তু মুড়ি মিছরি একদর হয়ে গেলে না গোটা ডিজিটাল মিডিয়াটা সম্পর্কে একটা একটা যদি ডায়ালুটেড মানসিকতা মানে কোনোভাবে চলে আসে, সেটা সকলের পক্ষে খারাপ। যারা ভালো করে কাজ করছেন তাদেরও খারাপ, যারা দায়িত্ব জ্ঞানহীন কাজ করছেন তাদের, কারণ গোত্রটা সবারই সমান। দাদা, এই যে দেখালাম প্রধানমন্ত্রীর সফর হলো, তারপরের থেকে প্রধানমন্ত্রীর কিছু কথা বললেন, তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে তার কাউন্টার করলেন, সব মিলিয়ে তারপরের থেকে দেখা গেল কৌস্তব বাগচির একটা পোস্ট, একটা মানে এটা কীরকম একটা রাজনীতি আর কুৎসা কি। যারা হঠাৎ বিজেপিতে গেছে তাদের এইসব মানে এইসব করে ইয়ে করতে হয়। আমি তাদের নামও এইসব ব্যাপারে মুখে আনতে চাই না। হঠাৎ বিজেপিতে গেছে মানে বিজেপিটা তো একটা আইডিওলজি, যারা তার উল্টো আইডিওলজিতে ছিল তারা যখন বিজেপিতে যায় তাহলে তখন ধরে নিতে হবে কোনো ব্যক্তিগত কারণ ফারণে গেছে। যারা সবসময় ব্যক্তিগত কারণে দিকবদল করে, কম্পাসের নিয়মে চলে না। কম্পাসের উত্তরটা উত্তর, দক্ষিণটা দক্ষিণ। কেউ যদি ব্যক্তিগতভাবে কম্পাসের নিয়ম ভেঙে চলে তাদের কথার উত্তর দেওয়ার কোনো, কিন্তু রাজনীতিতে কুৎসাটা তো চলে যাওয়া দরকার, নইলে সমাজ তো অবশ্যই 100% চলে যাওয়া দরকার। এটা সবাইকে সেটা বুঝতে হবে। সৌজন্যের বিষয়টাও বুঝতে হবে, কুৎসার রকম ফেরটাও বুঝতে হবে। যখন পহেলগাঁও পরবর্তী অংশে দেশকে এক রাখার জন্য মমতা ব্যানার্জি বলছেন আমরা কেন্দ্রের পাশে আছি এই প্রশ্নে দায়িত্বশীল বিরোধী, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদলীয় প্রতিনিধি দলে বিদেশে, সেই সময় যদি নরেন্দ্র মোদী আর অমিত শাহ এসে রাজনীতি করতে যান সেটাও তো এক ধরনের অত্যন্ত অসৌজন্যমূলক কাজ। মানে একটা শব্দ আর প্রেক্ষিত দুটোই দায়িত্বশীল হওয়া উচিত। দাদা, রুদ্রনীল ঘোষ আমাদেরকেই সংবাদ মাধ্যমে অন ক্যামেরা তোমাকে পচাবেল বলছে। পচাবেল এইসব যারা যারা মানে রুদ্রনীল অত্যন্ত দক্ষতার সঙ্গে বামপন্থী মঞ্চে ছিল, অত্যন্ত দক্ষতার সঙ্গে একটি মেয়ে ওর বিরুদ্ধে যে শ্লীলতাহানির অভিযোগ করেছিল সেটা পুলিশের অ্যারেস্ট থেকে বাঁচতে মঞ্চ থেকে লাফিয়ে পালিয়েছিল। রুদ্রনীল ঘোষ অত্যন্ত দক্ষ অভিনেতা। রুদ্রনীল ঘোষ পরবর্তীকালে দক্ষতার সঙ্গে তৃণমূলের কাছাকাছি ছিল। রুদ্রনীল ঘোষ যতদিন পুরো মাইনে পেয়েছে, এই স্বনির্ভরের আন্ডারে কি একটা ছিল 2 লাখ টাকা মাসে মাইনে, ততদিন ওর কাছে তৃণমূল ভালো ছিল। যেদিন ওই পদ চলে গেছে তারপর ওর দম বন্ধ হয়েছে। আমি যে সিনেমাটি করেছিলাম তার অনলাইন প্রডিউসার ছিল রুদ্রনীল ঘোষ, ওদের কোম্পানি, সেটা আপনি ছবিটা দেখলেই বুঝতে পারবেন। ফলে আর ওর সঙ্গে আমার ভালো বন্ধুত্বও ছিল। এখনও একটা দলে গেছে, হঠাৎ 4টে খারাপ কথা বলে, আরও নানা রকম অঙ্গভঙ্গি করতে পারে, তো চোখ তুলে নাক বেঁকিয়ে ওইগুলো করলে কিছু টিআরপি পায়। হ্যাঁ, তো সুতরাং রাজা কৃষ্ণচন্দ্রের যারা ওই পারিষদের ঘরানার লোকজন, তো তাদের আমি রাজনৈতিক কি উত্তর দেবো? ওর মতো থাক, ভালো। আমাদের একদম শেষ প্রশ্ন, যে প্রশ্ন দিয়ে এই স্পটলাইট শেষ করব, ধরো তুমি একদিনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হলে, প্রথম কোন কাজটা করতে? আমি এই অস্বাভাবিক বিষয়ে ভাবি না, ফলে এ নিয়ে আমার কোনো উত্তরও নেই। এই শুধু বলবো যে ওই নায়ক সিনেমাটি আমার খুবই ভালো লেগেছিল, অনিল কাপুরের একদিনের মুখ্যমন্ত্রী, এবং ওনার যে স্টাইলটা সেই সিনেমাটাই ছিল যে মানুষের মধ্যে দাঁড়িয়ে সমস্যার সমাধান করা, ওটা কিন্তু পর্দার বাইরে মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়ে দিয়েছেন। চা বাগানে গিয়ে শ্রমিকদের এখানে হেলথ সেন্টারে কি আছে না নেই ওখান থেকে ডিএমকে বলা,
কিংবা চাষের মাঠে দাঁড়িয়ে কিংবা শ্রমিকদের মধ্যে দাঁড়িয়ে, ফলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় পর্দার যেটা লোকে ভেবে অবাক হতো সেটা জীবনে করে দেখিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 টার্ম হয়ে গেছে, 4 টার্ম আসছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রিত্ব দীর্ঘজীবী হোক। দাদা অনেক অনেক ধন্যবাদ you. তোমায়। থ্যাংক ইউ। আজকের স্পটলাইট এই পর্যন্ত। সমস্ত খবর এবং আপডেটের জন্য চোখ থাকুক নিউজ পোল বাংলায়। নিউজ পোল বাংলা, খবর বিশ্বজুড়ে।